লেখা আছে, আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সঙ্গত কারণে আমার নামটা গোপন রাখবেন। তারপরে তিনি তার নাম শেয়ার করেছেন। এখন থেকে আমার ফেসবুক আইডি নামে প্রতিটি ইমেইল পাঠাবো। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ইসাম। 17/3/2022 তারিখে আমার মেইল পড়ে শোনানোর জন্য রাসেল ভাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে যে ঘটনাটি ভূত.com-এ শেয়ার করতে যাচ্ছি সেটা আমার এক আমেরিকান বন্ধু জেরিকোর দাদা ভিক্টরের সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। জেরিকোর দাদার মতো করে শেয়ার করার চেষ্টা করছি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষের দিকের ঘটনা। আমেরিকান সেনাবাহিনী এবং জার্মানি সেনাবাহিনীর ভেতর তুমুল লড়াই চলছে। চারিদিকে শুধু লাশ আর লাশ, বারুদের গন্ধ। আমরা একের পর এক জার্মানি সেনাবাহিনীর ক্যাম্পগুলোর উপরে আক্রমণ চালিয়ে সেগুলো দখল করতে শুরু করেছি। সেই প্রেক্ষিতে জার্মানির একটি প্রত্যন্ত গ্রামে অভিযান পরিচালনা করি এবং সফলতার সহিত গ্রামটি দখল করতে আমরা সক্ষম হই। আমাদের যুদ্ধের রণকৌশলের কাছে জার্মানি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। আমরা জার্মান বাহিনীর সকল অস্ত্র জব্দ করি এবং সেখানে নিজেদের ক্যাম্প তৈরি করি। কমান্ডার আমাদের নির্দেশ দেন আমরা যেন গ্রামটির চারিপাশে সজাগ দৃষ্টি রাখি। শত্রুরা যেন কোনোভাবেই আমাদের উপরে আক্রমণ করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়। গ্রামটি অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিচালনা করার জন্য এবং আমি কমান্ডের নির্দেশ মতো বেরিয়ে পড়ি আশেপাশের নজরদারি করার জন্য। ক্যাম্প থেকে বেশ কিছু দূর যাওয়ার পরে পাশের জঙ্গলে একজন জরা জীর্ণ অবস্থার মেয়েকে দেখতে পেলাম। বয়স আনুমানিক 15 থেকে 16 হবে। সেখানে কিছু একটা করার চেষ্টা করছে। আমি প্রথমে ভাবলাম সে জার্মানি বাহিনীর গুপ্তচর হতে পারে, তাই সাবধানে এবং খুব ধীরে তার দিকে অগ্রসর হতে শুরু করলাম। মেয়েটি সেখানে লাঠি দিয়ে গর্তের মতো কিছু একটা করার চেষ্টা করছে। একটু ভালো করে খেয়াল করে দেখলাম সে লাঠি দিয়ে মাটির নিচ থেকে কিছু একটা ওঠানোর চেষ্টা করছে। আমি আস্তে আস্তে তার দিকে অগ্রসর হয়ে তাকে গান পয়েন্ট করলাম। আমাকে দেখা মাত্রই সে প্রচন্ড ভয়ে ভীত হয়ে গেল এবং আমার কাছে মিনতির সুরে বলতে লাগলো, দয়া করে আমাকে হত্যা করবেন না, আমাকে যেতে দিন। কাছ থেকে তাকে দেখে মনে হলো সে একজন ইহুদি। তারপরে শিওর হওয়ার জন্য আমি তার পরিচয় জানতে চাইলাম। তখন সে একটাই কথা বলছে, দয়া করে আমাকে হত্যা করবেন না, আমাকে যেতে দিন। এই কথা বারবার আমাকে বিনয়ের সুরে বলছে। আমি তাকে অভয় দিয়ে বললাম শান্ত হতে। আমি তাকে বললাম, আমি তোমাকে হত্যা করব না, তুমি পরিচয় দাও, কে তুমি, এখানে কি করছো? উত্তরে সে বলল সে একজন ইহুদি। জার্মান সেনাবাহিনী আমাদের গ্রামে হত্যাযজ্ঞ চালাচ্ছে আর আমরা নিজেদের রক্ষার জন্য জঙ্গলের ভেতরে পরিত্যক্ত একটি ঘরে আশ্রয় নিয়েছি এবং এখানে কিছু খাবারের সন্ধান করেছি। তার কথায় বুঝতে পারলাম সে একা নয়, তার সাথে আরো কেউ আছে। আমি তাকে বললাম সে যেখানে থাকে সেখানে আমাকে নিয়ে যেতে, কিন্তু এই কথা শোনাতে তার মুখ কিছুটা ঘাবড়ে গেল এবং সে উত্তর দিল সে আমাকে সেখানে নিয়ে যেতে পারবে না। আমি তাকে অভয় দিয়ে বললাম, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, হয়তো তোমাদের সাহায্য করতে পারি, আমাকে বিশ্বাস করো। এই কথায় কিছুটা আশ্বস্ত হয়ে সে রাজি হয়ে আমাকে সেখানে নিয়ে যেতে চাইল। সে চলতে শুরু করলো এবং আমি তাকে অনুসরণ করতে লাগলাম। এক পর্যায়ে জঙ্গলের কিছুটা ভেতরে একটা পরিত্যক্ত বাড়ি আমার দৃষ্টিগোচর হলো। আমি সাবধানতা অবলম্বন করার জন্য নিজেকে প্রস্তুত করে ঘরের ভেতরে ঢুকতে যাব। তখনই আমার নজরে পড়ে একজন জার্মান সেনা আহত অবস্থায় ভেতরে শুয়ে আছে এবং তার পাশে 10 থেকে 12 বছর বয়সী একটা ছেলে বসে আছে। পরিষেবা করে জার্মান সেনাকে সুস্থ করে তোলার চেষ্টা করছে। আমি চিৎকার করে জার্মান সেনাকে সারেন্ডার করার কথা বললাম। ভয়ে সেনাটি নিজেকে গুটিয়ে নিল। মেয়েটি সাথে সাথে চিৎকার করে আমাকে অনুরোধের সুরে বলল, প্লিজ ওকে হত্যা করবেন না। আমি কিছুটা অবাক হয়ে যাই এবং তাকে বললাম, যারা তোমাদের উপরে এতটা হত্যাযজ্ঞ চালায় তাদেরকে বাঁচানোর চেষ্টা করছো? তারপর মেয়েটি যা বলল তা শুনে আমি অবাক। মেয়েটি বলল, এই সেনার এই পরিস্থিতির জন্য আমিই দায়ী। জার্মান সেনাবাহিনী যখন আমাদের গ্রামে অভিযান চালিয়ে সমস্ত গ্রাম ধ্বংসস্তূপে পরিণত করে দেয় এবং যারা বেঁচে ছিল তাদেরকে খুঁজে বের করে গুলি করে হত্যা করে, সেই দিন গ্রামের সবাইকে জার্মানি বাহিনী হত্যা করেছিল। বাবা, আমি ও আমার ভাই কোনো মতে আমাদের ঘরের পাশে একটা ছোট জঙ্গলে লুকিয়ে পড়ি, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমাদের 3 জনকে জার্মান সেনা দেখে ফেলে। সেই 3 জনের ভেতরে এই আহত জার্মান সেনাও ছিল।
তারা আমাদের দেখা মাত্রই দুজন জার্মান সেনা এলোপাথারি গুলি ছুটতে থাকে। সেই গুলিতে সাথে সাথে আমার বাবার মৃত্যু হয়। আমি আর আমার ভাই কোন রকমে বেঁচে যাই, কিন্তু আমরা প্রচন্ড ভয়ে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকি। দয়া করে আমাদেরকে মারবেন না, আমরা শিশু, আমরা অবুঝ, আমাদের হত্যা করবেন না, এই বলে অনেক অনুনয় করতে থাকি এবং প্রাণ ভিক্ষা চাই। তারা আমাদের কাছে আসে। দুজন জার্মান সেনা আমাদেরকে অকথ্য ভাষায় গালি দিতে থাকে এবং বলে, নিকৃষ্ট ইহুদি কুকুর, তোদের জার্মানির মাটিতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোদের মরতে হবে, এই বলে আমাদের গুলি করতে চায়। তখন সেই সেনাটি তাকে গুলি করতে বাধা দেয় এবং আমাদেরকে ছেড়ে দিতে বলে। এই নিয়ে তাদের দুজনের সাথে ঝামেলার সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারির পর্যায়ে চলে যায় সেটি, এবং সেই দুইজন জার্মান সেনাকে উনি গুলি করে হত্যা করেন এবং তিনিও আহত ও গুলিবিদ্ধ হন। কথাগুলো শুনে আমি আমার অস্ত্র নামিয়ে আমার কাছে থাকা কিছু খাবার ও তাকে যথাযথ প্রাথমিক চিকিৎসা দিয়ে আমার ক্যাম্পে ফিরে আসি এবং তাদের বিষয়টা আমার ক্যাম্পের কমান্ডারকে অবহিত করি। তিনি আমার কাছে বিস্তারিত জানতে চাইলে আমি খুলে বলি এবং জরুরিভাবে তাদেরকে সাহায্য করার অনুরোধ জানাই। তিনিও আমাকে আশ্বাস দিয়ে বলেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমিও কিছুটা আশ্বস্ত হই এবং আমার ক্যাপ্টেনকে ধন্যবাদ জানাই। ইতোমধ্যে আমাদের ক্যাম্পে খবর আসে আমাদের পাশে আরেকটি আমেরিকান ক্যাম্পে কিছু সমস্যা হয়েছে, সেখানে জরুরি সাহায্য দরকার। কমান্ডার আমাকে নির্দেশ দেন প্রয়োজনীয় সকল কিছু নিয়ে এবং কিছু সেনা নিয়ে আমি যেন সেই ক্যাম্পে জরুরি সাহায্যের জন্য প্রস্তুতি নেই, এবং আমাকে বলেন মেয়েটির বিষয়ে তিনি নিজ হাতে সমাধান করবেন। আমি কমান্ডারের কথা মতো কিছু সৈন্য ও জরুরি প্রয়োজনীয় সবকিছু নিয়ে আরেকটি সেনাবাহিনী ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে আমার কাজ শেষ করে ফিরে আসতে একদিন সময় লেগে যায়। আমি বেমালুম মেয়েটার কথা ভুলে গিয়েছিলাম। ক্যাম্পে এসে কমান্ডারকে সকল কিছু অবহিত করলাম। আমি যখন কমান্ডারের রুম থেকে বের হব তখন কমান্ডার আমাকে পেছন থেকে ডাক দিলেন, ভিক্টর। আমি পেছন ফিরে তাকাতেই কমান্ডারের মুখটা কেমন যেন বিমর্ষ লাগছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সবকিছু ঠিক আছে স্যার? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি এখন যাও। আমি কিছুটা অবাক হয়ে সেখান থেকে বেরিয়ে আমার রুমে ফিরে আসলাম। হঠাৎ আমার মেয়েটির কথা মনে পড়তে সেনা কমান্ডারকে গিয়ে জিজ্ঞেস করলাম, মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করেছেন? তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে আমাকে বললেন, তুমি যে ঠিকানা দিয়েছিলে আমাদের, সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না, তাই আমরা ফিরে এসেছি। হয়তো তারা ভয়ে পালিয়ে গিয়েছে। স্যারের কথায় ভরসা না পেয়ে আমি নিজেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম ভালোভাবে বিষয়টা জানার জন্য। সেখানে গিয়ে আমিও কিছু পেলাম না, কিন্তু একটা জিনিস আমার দৃষ্টিগোচর হলো, এখানে কিছু একটা হয়েছে। সেখানে বিভিন্ন জায়গায় রক্ত ছিটিয়েছিল এবং ধস্তাধস্তির অনেক আলামত পেলাম, কিন্তু তাদেরকে সেখানে না পেয়ে হতাশ হয়ে ক্যাম্পে ফিরে এলাম। সব কাজ শেষ করে শুয়ে পড়লাম আর মেয়েটার কথা ভাবছিলাম, কোথায় যেতে পারে মেয়েটি। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন ছিল এমন, জঙ্গলের ভেতর একা একা হাঁটছি, হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে আমার নাম ধরে বলে উঠল, ভিক্টর। আমি পেছন ফিরে তাকাতেই দেখি মেয়েটা আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ ফ্যাকাশে, রক্তহীন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার এই অবস্থা কেন? তুমি কোথায় ছিলে? আমি তোমাদের কত খুঁজেছি, আর তোমার ভাই কোথায়? সে আমাকে হাত দিয়ে একটা জলাশয়ের দিকে ইশারা করলো এবং বলল, ওইখানে আছে। সেদিকে তাকাতে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি দেখলাম বিবস্ত্র অবস্থায় দুটি লাশ পানিতে ভাসছে। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত, অনেকগুলো মানুষরূপী জানোয়ারদের লালসার শিকার হয়েছে তারা। তৎক্ষণাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। আমি তখন বাথরুমে যাওয়ার প্রয়োজন বোধ করলাম। বাথরুমের দরজা খুলে যেটা দেখলাম সেটা দ্বিতীয়বারের জন্য দেখতে চাই না। দেখলাম মেয়েটি বিবস্ত্র অবস্থায় পড়ে আছে, তার হাত বাঁধা, মুখ বাঁধা এবং বিভৎসভাবে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরে পড়ছে। আমি ভয় পেয়ে চিৎকার করে পেছনে সরে আসলাম। আমার চিৎকার শুনে আমার এক সহকর্মী ছুটে আসলেন আর আমাকে জিজ্ঞাসা করলেন, এখানে কি হয়েছে? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, বাথরুমের ভেতরে মেয়েটার লাশ পড়ে আছে। সৈনিককে উঁকি দিয়ে আমাকে বললেন, কই, এখানে তো কিছু নেই। আমি বললাম, এই মাত্র মেয়েটার লাশ বাথরুমের ভেতরে পড়ে থাকতে দেখেছি। সে আমাকে বলল, তুমি এসে দেখো। আমিও কিছুটা ভয় নিয়ে উঁকি দিয়ে দেখি, সেখানে কিছুই নেই। তাহলে কি আমি ভুল দেখলাম? হয়তোবা স্বপ্নের কারণে আমি হ্যালুসিনেট করেছি, তাই এমনটা দেখেছি। এটা বলে নিজেকে আশ্বস্ত করলাম। আমি প্রকৃতির কাছ ছেড়ে রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু চোখে ঘুম আসছে না। আমি ভাবছিলাম আমার স্বপ্ন এবং এই বাথরুমের বিষয়টাকে নিয়ে, কি হলো আমার সাথে হঠাৎ। বিষয়গুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘটনা শুরু সেই রাত থেকে। রাতে সবাই ঘুমিয়ে গিয়েছে। আমি হঠাৎ কিছু সহকর্মীর চিৎকারে ঘুম ভেঙে যায়।
তড়িঘড়ি করে উঠে সেদিকে গিয়ে দেখলাম দুজন সৈন্য বেড থেকে নিচে মাটিতে পড়ে আছে। তাদেরকে দেখে জানতে চাইলাম কি হয়েছে, তারা এমন ভাবে পড়ে আছে কেন। তারা উত্তর দিল, আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ কে যেন পা ধরে সজোরে টান দিয়ে আমাদের নিচে ফেলে দিয়েছে, কিন্তু সেখানে কাউকে দেখিনি। আমরা সবাই বললাম, তোমাদের সাথে কেউ দুষ্টুমি করেছে, ঘুমিয়ে পড়ো। এটা বলে নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ক্যাম্পের খবর ছড়িয়ে পড়ল যে দুইজন সৈনিক গতকাল রাতে ভয় পেয়েছিল, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদেরকে কেউ ক্যাম্পের বাইরে যেতে পর্যন্ত দেখেনি। অনেক খোঁজাখুঁজির পরেও সেই দুই সৈনিককে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনা এখানেই শেষ নয়। তারপর থেকে আমাদের ক্যাম্পে আজব এবং ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে লাগলো। প্রতিদিন রাতে 2-1 করে সেনা মিসিং হতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। রাতের ডিউটিরত সেনাদের জিজ্ঞাসা করলে তারা বলেন তারা কাউকে বাইরে যেতে দেখেননি। তাহলে প্রতিদিন এই 1-2 করে সেনা মিসিং হওয়ার কারণ কি? অনেকেই বলাবলি করতে লাগলেন এই গ্রামে হয়তো কোনো অশরীরী আত্মা আছে যারা তাদেরকে নিয়ে যায় এবং মেরে ফেলে। আমি জিন ভূতে বিশ্বাস করি না। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যদি কোনো অশরীরী আত্মা তাদেরকে মেরে ফেলে তাহলে তো তাদের লাশ পাওয়া যাবে, লাশ কোথায়? তারা সবাই চুপ হয়ে গেল। সেদিন রাতে আমার সাথে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। আমার ডিউটি ছিল, আমি ক্যাম্পের চারপাশে হেঁটে হেঁটে দেখছিলাম। রাতে হঠাৎ কোন এক অদৃশ্য শক্তি আমার হাত ধরে প্রচন্ড শক্তি দিয়ে টেনে আমাকে জঙ্গলে নিয়ে গেল। আমি শুধু অনুভব করছিলাম কেউ আমার হাত ধরে টেনে প্রচন্ড শক্তি দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু সামনে কাউকে দেখতে পাচ্ছিলাম না। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগে নিজেকে জলাশয়ের সামনে আবিষ্কার করলাম। সেই জলাশয় যেটিকে আমি প্রতি রাতে স্বপ্ন দেখি। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং দ্রুত সেখান থেকে চলে আসতে চাই এবং আসার জন্য মনস্থির করি, কিন্তু ঈশ্বর চাননি আমি সেখান থেকে চলে আসি। তখনই হঠাৎ কোন এক অদৃশ্য শক্তি আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় এবং আমার মাথা চেপে ধরে পানির ভেতর। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। প্রচন্ড শক্তি দিয়ে চেষ্টা করছিলাম উপরে উঠে আসার জন্য, কিন্তু আমি পেরে উঠছিলাম না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চারিদিকে অন্ধকার দেখছিলাম। মনে হচ্ছিল আমার শরীরের, আমার জীবনের যেন আজ শেষ দিন। মনে মনে শেষবারের মতো ঈশ্বরকে স্মরণ করছিলাম। তখন হঠাৎ পায়ের কাছে অনুভব করলাম কিছু একটা। মনের অজান্তে সেদিকে একটু ভালো মতো খেয়াল করতেই দেখলাম একটা দেহ আমার পায়ের নিচে পড়ে আছে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফেরে নিজেকে আবিষ্কার করলাম জলাশয়ের ধারে আমি পড়ে আছি। আমার সমস্ত শরীর ভেজা। ইতোমধ্যে সকাল হয়ে গিয়েছে। প্রচন্ড ভয়ে ভীত হয়ে দৌড়ে গ্রামের দিকে অগ্রসর হলাম। ক্যাম্পের পাশে এসে চিৎকার করে সৈনিকদের ডাকতে লাগলাম এবং বলতে লাগলাম ওইদিকে একটা ডেড বডি পড়ে আছে, হয়তো আমাদের মিসিং হওয়া সৈন্যদের ডেড বডি হবে। একথা শুনে কিছু সৈন্য আমাদের দিকে অগ্রসর হয় এবং আমি তাদেরকে নিয়ে জলাশয়ের কাছে যাই এবং একজনকে বলি কমান্ডারকে খবর দেওয়ার জন্য। আমি কিছু সৈন্যদের নিয়ে জলাশয়ের কাছে উপস্থিত হই এবং রাতে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা দেই। তারপর জলাশয় থেকে একে একে 8টি পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়। এর ভিতরে একটি মেয়ে ও একটি ছেলের লাশও উদ্ধার করা হয়। আমার বুঝতে আর বাকি থাকলো না এই 2 লাশ কার হতে পারে। ইতিমধ্যে কমান্ডো সেখানেই প্রস্তুত হয়েছে। মেয়েটির লাশ দেখা মাত্রই তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে যান। আমরা লাশ ও কমান্ডারকে নিয়ে ক্যাম্পে ফিরে আসলাম এবং যথাযথ চিকিৎসা দিয়ে কমান্ডারের জ্ঞান ফেরালাম। জ্ঞান ফিরতে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছিল, আপনি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন কেন? তিনি সবাইকে বাইরে যেতে বললেন এবং আমাকে বললেন সেখানে অপেক্ষা করতে। সবাই যখন বাইরে চলে গেল তারপর কমান্ডার যে কথাগুলো আমাকে বলল নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি বললেন তুমি চলে যাওয়ার পর যে 5 জন সৈন্য মৃতদেহ উদ্ধার করা হয়েছে ঠিক তাদেরকে নিয়েই তোমার দেয়ার ঠিকানা মতো সেখানে গিয়ে পৌঁছাই। প্রথমে আমরা জার্মান সেনাকে হত্যা করি এবং মেয়েটা এবং ছেলেটাকে পালাক্রমে ধর্ষণ করি। এরপর প্রচন্ড রক্তক্ষরণে দুজনের মৃত্যু হয়। তারা মারা যাওয়ার পরে তাদের লাশ সেখান থেকে নিয়ে এই জলাশয়ে ফেলে রাখা হয় এবং তিনি এই ঘটনার জন্য প্রচন্ড দুঃখ প্রকাশ করেন। আমি এসব কথা শুনে হতভম্ব হয়ে যাই এবং সেখান থেকে বের হয়ে আসি। কিছু দূর আসতেই কমান্ডারের রুম থেকে একটা গুলির শব্দ শুনতে পাই। আমার বুঝতে বাকি রইল না ভেতরে কি হয়েছে। দ্রুত সেখানে গিয়ে দেখি কমান্ডারের রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে আছে। হয়তো প্রচন্ড অনুশোচনা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তার কিছু মাস পর হিটলার পরাজিত হয় এবং যুদ্ধ শেষ হয়ে যায়।
জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি। ধন্যবাদ রাসেল ভাই। ভূত.com দীর্ঘজীবী হোক, এটা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি এতটুকু আপনাদের ঘটনার মাধ্যমে আনন্দ দিতে পারি তাহলে নিজেদেরকে ধন্য মনে করব। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাও পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমি যশোর থেকে মোহাম্মদ তানভীর আহমেদ বলছি। বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি এবং মহামারী করোনা ভাইরাস এটার কারণে আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়। তাই আপনি পড়ে শোনালে খুশি হব। আমি 2016 সাল থেকে ভূত এফএম এর সাথে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। 2020 সালের এসএসসি পরীক্ষার পর আমি, আম্মু আর ছোট ভাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তখন অবশ্য করোনার প্রকোপ বাংলাদেশে ছিল না। আমাদের দেশের বাড়ি রাজবাড়ী জেলার নটাভাঙা নামক গ্রামে। অনেকদিন পর গ্রামে গিয়ে খুব ভালো লাগছিল আপন মানুষদের কাছে পেয়ে। আর গ্রামের অপরূপ দৃশ্য দেখে যারা মন বলে উঠল, আহা, সারা জীবন যদি গ্রামে থাকতে পারতাম তবে মন্দ হতো না। ঠিক এমন সময় আমার দাদু লিয়াকত আলী পাশ থেকে এসে বলল, কি নাতি, কেমন আছো? আমি দাদুকে সালাম দিয়ে বললাম, দাদু আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমি তো আপনার বাড়িতে গিয়েছিলাম, দাদি বলল তোমার দাদু মসজিদে নামাজ পড়তে গেছে। দাদুর সাথে কথা বলতে বলতে কথার ফাঁকে দাদুকে বললাম, দাদু আমি আপনার কাছে এবার ভূতের গল্প শুনতে চাই। দাদু বলল, তোমাকে এখন এই বয়সে কি বলবো? আমি তো নাছোড়বান্দা। না দাদু, আমাকে গল্প শোনাতেই হবে। আজ আমি আপনাকে গল্প না বললে একেবারেই ছাড়ছি না। আমার জেদ দেখে দাদু বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার জীবনের এক ভয়ঙ্কর কাল রাতের কথা বলবো। সেদিনের কথা মনে পড়লে এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। দাদু আমাকে বলেছিল প্রায় 2 বছর আগে আমি আমার সাধ্য মতো গুছিয়ে লেখার চেষ্টা করব। লেখায় বানানে ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দাদু আমাকে ঠিক যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করছি। দাদু। সাল তখন আর কতই বা হবে, 1990-95 সালের মতোই। সে সময় তোমার আব্বুর বয়স ছিল 20 বছরের মতো। কলেজে লেখাপড়া করত। সেকালে এখনকার মতো ইন্টারনেট, মোবাইল, টিভি, ল্যাপটপ ইত্যাদির প্রচলন ছিল না। গ্রামের মানুষদের কাছে লাঠি খেলা, বায়োস্কোপ খেলা, যাত্রাপালা দেখা, ভিসিআর দেখা এইসব ছিল আনন্দের খোরাক। তো একদিন দল বেঁধে মাঠে কাজ করছিলাম, এমন সময় আক্কাস নামে একজন বলে উঠল, কিরে লিয়াকত, কাল তো শান্তিখোলা গ্রামে ভিসিআর এর আয়োজন করা হবে, তুই যাবি না? আমিও শুনেছি, দেখি কি করা যায়। আমি আবার এসবের অনেক পাগল ছিলাম। মনে মনে খুশিও লাগছিল, কাল বিকেলের আগেই কাজ শেষ করে যাওয়া যাবে। পরের দিন মাঠ থেকে দুপুরের ভেতরেই কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। এসে খেয়ে দিয়ে শুয়ে বিশ্রাম নিয়ে বিকালের কিছুক্ষণ আগে রওনা দিলাম। আর তোমার দাদিকে বললাম, আমার আসতে একটু দেরি হবে, আমার জন্য চিন্তা করো না, আজ রাতেই চলে আসবো। গামছার এক পাশে মুড়ি আর পাটালি বাঁধলাম এবং প্রয়োজনীয় শীতের কাপড় নিয়ে রওনা দিলাম। ওই গ্রামে যেতে 2টি রাস্তা দিয়ে যাওয়া যায়, মাটির রাস্তা, ফসলের জমির আল। আমি মাটির রাস্তা দিয়ে যেতে যেতে ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। সেই সময় ঘোড়ার গাড়ি, ভ্যান ছিল মানুষের চলাচলের প্রধান যানবাহন। শান্তিখোলা বাজারে গিয়ে পৌঁছালাম। 30-40 মিনিটের মতো সময় লাগলো। সেদিন বাজারের দিন ছিল। বাজারে কিছু সময় কাটানোর পর সন্ধ্যার দিকে গেলাম মেম্বার সাহেবের বাড়ি। দেখলাম ভালোই মানুষ হয়েছে, আর হবেই না বা কেন, অনেক দিন পরে এরকম একটা আসর জমেছে। আশেপাশের 2-4 গ্রামের মানুষ ভালোই এসেছে, আর আমাদের গ্রামেরও 2-1 জনকে দেখলাম। কিছুক্ষণ পর ভিসিআর অন করা হলো। বেশ জাঁকজমকভাবে উত্তেজনা কাজ করছিল আমাদের মধ্যে। দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল। আমাকে হঠাৎ আমার গ্রামের মোসলেম মিয়া বলল, কিরে লিয়াকত, বাড়ি যাবি না? অনেক রাত হয়ে গেল তো। আমি বললাম, অনেকদিন হলো এরকম সুযোগ হয়েছে, আর কিছুক্ষণ না হয় দেখে যাই। তুই যা, আমি পরে চলে যেতে পারবো। বেশ কিছুক্ষণ পর তন্দ্রাচ্ছন্ন ভাব আসলো আর চোখে ঘুম ঘুম ভাব আসলো। দেখলাম মানুষজন খুব একটা বেশি নেই। আমি চলে যাবার সিদ্ধান্ত নিলাম। বাড়ির লোকদের বললাম, অনেক রাত হয়ে গেছে, এখন তাহলে চলি। তখন একজন বলল, এত রাতে আপনার যাবার দরকার নেই, আজকে থেকে যান। আমি আপত্তি করে বললাম,
না, আমি চলে যেতে পারবো। তাদেরকে বিদায় দিয়ে সোজা বাজারের দিকে চলে গেলাম। যদি একটা ভ্যান বা ঘোড়ার গাড়ি পাই তবে চলে যাওয়া যাবে। বাজারে গিয়ে আমি বিস্মিত হলাম, একটা কাক পক্ষীও নেই, আর মানুষ তো দূরের কথা। কি আর করার, মাটির রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি যেতে অনেক সময় লাগবে বলে সিদ্ধান্ত নিলাম গ্রামের মেঠো পথ দিয়েই যাব, তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। বাজার থেকে মাঠের দিকে রওনা দিলাম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের ঘটনা বোঝার সুবিধার্থে আমি মাঠ থেকে বাড়ি যাবার পথের বর্ণনা না করলে আপনাদের ঘটনা বুঝতে সমস্যা হতে পারে। প্রথমে বড় একটি মাঠ পেরিয়ে একটা গ্রাম পড়ে, ওই গ্রামের ভেতরে ঢুকে কয়েকটা বাড়ি পার করে তারপর আরেকটা মাঠ, সেটা পার হলে আমাদের দাদার বাড়ি। আবার ঘটনায় ফেরা যাক, বলছেন দাদু। সোজা বাজার থেকে হাঁটা শুরু করে মাঠের পথ ধরলাম। অল্প কিছু দূর যাওয়ার পরে একটি ডিপ টিউবওয়েল চোখে পড়ল, যেটা দিয়ে জমিতে পানি দেয়া হয়। আমি দেখলাম দুইটা কুকুর পানি খাচ্ছে। তো আমি আইল ধরে হাঁটছি। শীতকাল, আর আকাশ পরিষ্কার ছিল, চাঁদের আলোয় চারিদিক খুব ভালো মতোই দেখা যাচ্ছিল, তাই পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। আমি কিছু দূর যাবার পর খেয়াল করলাম সেই দুইটা কুকুর আমার পেছন পেছন যাচ্ছে। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। তবে বিপত্তি বাঁধল যখন একটু পর আমি পেছনে তাকিয়ে ভালোভাবে দেখলাম আর 5টা কুকুরের মতো দেখতে, স্বাভাবিক না, লম্বা সুবিশাল দেহি এবং চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে কেমন বাজেভাবে আওয়াজ করে ডাকছে। আমি বারবার তাড়িয়ে দিচ্ছি, কিন্তু অল্প কিছু যাবার পরে আবার দেখি পেছনে হাজির। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগের মাথায় জমি থেকে বড় একটা ঢিল তুলে নিয়ে সোজা কুকুরের গায়ে মারলাম। লাগলো কর্কশ কণ্ঠে চিৎকার দিয়ে কোথায় যেন চলে গেল সেই কুকুরগুলো। আমি সেই সময়ও বুঝতে পারিনি মহাবিপদ আমার জন্য সামনে অপেক্ষা করছে। হাঁটতে হাঁটতে যখনই তালগাছের সারির কাছাকাছি আসলাম, আমার চোখ গেল সোজা তালগাছের মাথার দিকে। আমি দেখলাম সাদা কাপড় পরা দুইটা অবয়ব গাছের মাথায় বসে এক দৃষ্টিতে সোজা আমার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে যেন তাদের লাল বর্ণের কিছু একটা ঝরছে। আমি এবার মনে মনে একটু ভয় পেতে শুরু করলাম। আমার গা থেকে টপ টপ করে এই শীতের মধ্যেও ঘাম বের হচ্ছে। কি করব বুঝে উঠতে পারলাম না। সাহস সঞ্চার করে আর মনে মনে যত দোয়া পারি তাই পড়তে পড়তে দূরের আইল দিয়ে ঘুরে কিছু দূর যাওয়ার পর সেই মাঠটা পার হয়ে গেলাম। আমি যখন ঘলুয়া গ্রামে ঢুকে পড়লাম তখন বড় একটা পুকুর দেখতে পেয়ে ভাবলাম আইল থেকে পড়ে গা হাত পা ভালোই কাদায় লেগেছে। বড় একটা পুকুর দেখতে পেয়ে ভাবলাম যে একটু ধুয়ে নিলে মন্দ হয় না। পুকুরটা ভালোই বড় ছিল। ঘাটে নেমে হাত পা ধুয়ে যখন ওপরে উঠতে যাব ঠিক সেই সময় কিছু একটা পায়ে বেঁধে গেছে এবং আমাকে নিচের দিকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। আমি কিছুতেই ছাড়াতে পারছি না। গায়ের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরে আছি পুকুরের ঘাটের বাঁশ। কিন্তু আর কত সময়ই বা ধস্তাধস্তি করব। এক সময় গেলাম পড়ে। আমি যেন তাদের সাথে কিছুতেই পেরে উঠছিলাম না। তারা আমাকে আরো গভীরের দিকে টেনে নিয়ে যেতে চাইল। গায়ের সমস্ত শক্তি দিয়ে পারে ওঠার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তারপর আর উপায় না পেয়ে জোরে জোরে আজান দিতে শুরু করলাম এবং অনেক জবরদস্তি করার পর আমি নিজেকে ছাড়াতে পারলাম। আর সাথে সাথে এক দৌড় দিয়ে এক বাড়ির উঠানের সামনে এসে চিৎকার দিতে থাকলাম। সেই বাড়ি থেকে কয়েকজন বাইরে বেরিয়ে আসলো এবং বলল, এত রাতে আপনার একই অবস্থা? আমার সারা শরীর ভেজা আর চোখ মুখে ভয় ভরা এবং গা কাঁপছে। আমি আর কি বলছিলাম মনে নেই, অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমার ঘুম ভেঙেছিল বিকেলের কিছু সময় আগে। তারা আমাকে বলল, আপনার কি হয়েছিল? আর রাতে আপনার সারা শরীরে অনেক জ্বর ছিল, জলপট্টি আর মাথায় পানি ঢালছিলাম বলে এখন একটু কমেছে। দেখলাম গা ভালোই গরম এবং শরীর বেশ দুর্বল লাগছে। আর তাদেরকে গতকাল আমার সাথে যা ঘটেছে সেটা না বলে কিছু একটা বুঝিয়ে দিয়ে আমি বললাম, আমি বাড়ি যাব, আমাকে দয়া করে বাড়িতে দিয়ে আসেন। তারপর তারা আমাকে বাড়ি দিয়ে আসলো এবং তোমার দাদি আমাকে দেখে কাছে এসে বলল, সেই তুমি গতকাল গেছো, বলেছিলে যে রাতেই চলে আসবা, তাহলে না বলে বাড়ির লোকজনকে দুশ্চিন্তায় ফেলে রেখে তুমি এটা কি করলা? বললাম, শরীর ভালো ছিল না তাই আসিনি, আর আমি তো বেশি দূরও যাইনি, এত চিন্তা কেন করো তোমরা? তারপর রাতে যখন শুয়ে রয়েছি কিছুতেই ঘুম আসছিল না। চোখ বন্ধ করলে শুধু কাল রাতের সব কাহিনী ভেসে উঠতে লাগলো চোখের সামনে। তারপর রাতে বাথরুমে যাবার জন্য যখন বের হই তখন দেখি বাড়ির উঠোনের দিকে বড় বড় দুই বাঁশে দুটি ছায়া একবার এদিক আর একবার ওদিক ঘোরাঘুরি করছে। আমি দেখে খুব ভয় পেলাম আর ঘরে ঢুকে তোমার দাদিকে বললাম,
একটু আমার সাথে চলো, শরীর কেমন যেন লাগছে। তারপর বাইরে এসে দেখি সব উধাও। তারপরে 2-3 দিন হয়ে গেল আমি ঘুমোতে পারছিলাম না। আমার ঘুমের মাঝেও খারাপ স্বপ্ন দেখতাম আমি। শরীর আরো খারাপ হয়ে যেতে লাগলো। ভাত খাবার রুচি ছিল না, বাড়ির কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারতাম না। দিন দিন শুধু অবনতি হচ্ছিল আমার। তারপর তোমার দাদি আমাকে শক্ত করে ধরে বলল, কি হয়েছে তোমার? সেদিনের পর থেকে তুমি কিরকম যেন হয়ে গেছো। আমি তারপর তোমার দাদিকে সব খুলে বললাম। তারপর তোমার দাদি আমাকে মসজিদে হুজুরের কাছে নিয়ে গেল। হুজুরকে সব খুলে বললাম। তিনি সব শুনে বললেন, আপনার আসলে ওইরকম ভাবে আঘাত করা উচিত হয়নি। আর জানেন না, রাতের বেলা পশু পাখিকে আঘাত করতে হয় না, তারা আপনাকে মেরে ফেলতে পারত। আল্লাহ পাকের দয়ায় সেদিনের মতো বেঁচে গেছেন। যাই হোক, তারপর ইমাম সাহেব আমাকে পানি পড়া দিয়ে সন্ধ্যায় খেতে বললেন আর বাম হাতে 2টা তাবিজ বেঁধে দিলেন আর বাড়ি বন্ধ করে দিয়ে গিয়েছিলেন। শেষে বলল যে সন্ধ্যার পরে বাড়ির বাইরে কয়টা দিন না যেতে এবং নিয়মিত নামাজ পড়তে। তারপর থেকে আমার আর সমস্যা হয়নি এখনো পর্যন্ত। মূলত এই ছিল ঘটনা, আর কিছু না বললেই নয়। আমি দেখেছি দাদুর ঘটনা বলার সময় ক্ষণিক সময় পর হালকা হালকা করে শরীর কাঁপছিল এবং কেঁপে কেঁপে উঠছিল। যাই না বয়সের জন্য নাকি ঘটনা বলার জন্য। যাই হোক, এই ঘটনার সাথে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো কখনো রাতের বেলা বাড়ির আশেপাশে বা কোনো স্থানে পশু পাখির গায়ে অযথা আঘাত করবেন না, এতে আপনার বিপদ হতে পারে। ভূত.কমে পাঠানো এটা আমার প্রথম ঘটনা। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ঘটনা পাঠানোর চেষ্টা করব। ভূত.কম দীর্ঘজীবী হোক। মোহাম্মদ তানভীর আহমেদ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করি এই ঘটনাটি আপনাদের সবারই ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং প্রতিনিয়ত ভালোর দলে আছেন। আমি বর্তমানে সিলেট মৌলভীবাজার রয়েছি। এই প্রথম আমি ভূত.কমে কোনো ঘটনা পাঠাচ্ছি। আশা করি ঘটনাটি পড়ে শোনাবেন। আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি হচ্ছে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া হাসপাতালের একটি ঘটনা। একটি বিশেষ কারণে ঘটনায় ব্যবহৃত নামগুলো ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আমার নাম হাফিজ আর আমার বন্ধুর নাম জুবায়ের। আমাদের পরিচয় অনেক বছর ধরে, যার কারণে জুবায়ের ওর সকল বিষয় আমার সাথে শেয়ার করে। একদিন আমি আর জুবায়ের একসাথে ভূত.কম শুনছিলাম। তখন জুবায়ের তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে বলল। তাহলে আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। জুবায়ের। আমি তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি। কলেজ বাড়ি থেকে দূরে হওয়ায় আমি বাড়ি ছেড়ে কলেজের কাছে বাড়ি ভাড়া নিয়ে থাকতাম। অনেকদিন এভাবে কাটে। হঠাৎ একদিন বাড়ি থেকে ফোন দিয়ে জানালো যে আমার দাদুর শরীর খুব খারাপ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। জানি রাখা ভালো যে আমার কলেজ থেকে আমার বাড়ি অনেকটা দূরে, তাই বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পর বেশি সময় নষ্ট না করে আমি চলে গেলাম দাদুকে হাসপাতালে দেখার জন্য, অর্থাৎ যে হাসপাতালে দাদুকে নেওয়া হয়েছে সে হাসপাতালে। বলে রাখা ভালো যে দাদু হাসপাতালে যেখানে নেওয়া হয়েছে সেটি একটি অনেক পুরনো সরকারি হাসপাতাল। আমি হাসপাতালে এসে তাড়াহুড়ো করে দাদুর কক্ষে চলে গেলাম। দেখলাম দাদুকে স্যালাইন দেওয়া হয়েছে। সেখানে বাড়ির প্রায় সবাই উপস্থিত ছিল। জানতে পারলাম যে দাদুর অবস্থা নাকি খুব খারাপ হয়ে পড়েছিল, কিন্তু এখন সামান্য উন্নতি হয়েছে। সকলের মনের অবস্থা যখন শান্ত হয়ে গেল, আমি বললাম যে রাত অনেক হয়েছে, আপনারা সবাই বাড়ি চলে যান। আমি আর আমার ছোট চাচাতো ভাই দাদুর সাথে থাকবো। তাই কিছুক্ষণ পর সবাই বাড়ি চলে গেল। তখন রাত প্রায় ছুঁই ছুঁই। আমার চাচাতো ভাইয়ের নাম অন্তর। আমি আর অন্তর তখন হাসপাতালে দাদুর সাথে। দাদুর তখনও জ্ঞান ফেরেনি, তাই দাদুকে একা রেখে আমি আর অন্তর হাসপাতালের বাইরে এলাম কিছু খাবার কেনার জন্য। তখন রাতের গণ্ডি পার হয়ে গিয়েছে, সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল, তাই কিছু হালকা নাস্তা করে আমরা দুজন হাসপাতালের দিকে ফিরছি। হাসপাতালটি ছিল শহর থেকে কিছুটা দূরে, যার কারণে হাসপাতালের পরিবেশটি ছিল নিরিবিলি। হাসপাতালের পেছন দিকে ডোমঘর, তার পাশেই ছিল একটা বড় শিমুল গাছ। আমরা যখন হাসপাতালের মূল ফটক পার হচ্ছিলাম তখন হঠাৎ কানে আসলো প্রথম প্যাঁচার ডাক। রাতের নিস্তব্ধতা যেন প্যাঁচার ডাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। এত সাত পাঁচ না ভেবে আমরা চলে গেলাম দাদুর কক্ষে এবং গিয়ে দেখলাম দাদুর এখনো জ্ঞান ফেরেনি। দাদুর পাশে একটি বেড খালি ছিল, আর হাসপাতালের বেডগুলো ছিল সিঙ্গেল বেড। তাই আমি অন্তরকে বললাম, তুই বেডে শুয়ে পড়,
আমি দাদুর পাশের চেয়ারটায় বসে পড়লাম। তখন রাতের গণ্ডি পার হয়ে গেছে। দেখলাম অন্তর দাদুর পাশের বেডটাতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার কেন জানি ঘুম আসছে না। ভাবলাম সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, তাই আবার রয়েছে হাসপাতালে, সেজন্য ঘুম আসছে না বলে হাঁটার জন্য রুমের সামনের বারান্দায় বেরিয়ে আসলাম। দাদুকে যে রুমে রাখা হয়েছিল সেই রুমটি হাসপাতালের দ্বিতীয় তলায় পেছনের দিকের একটি রুম, তাই বারান্দা থেকে হাসপাতালের পেছন দিকটা ভালো মতো দেখা যায়। রাতটা ছিল অর্ধ পূর্ণিমার রাত, তাই বারান্দা থেকে হাসপাতালের পেছনের দিকটা চাঁদের হালকা আলোয় আলোকিত হয়ে আছে। আগেই বলেছিলাম যে হাসপাতালে ডোম ঘরটা পেছনের দিকে, চাঁদের আলোয় সবটা আলোকিত হলে ডোমের ঘরের জানালাটা কেন জানি অন্ধকারাচ্ছন্ন। মনের মধ্যে কেমন যেন এক অচেনা ভয় বিরাজ করছিল। মনের ভয়কে শান্ত করে যখন রুমের দিকে ফিরছি তখন পাশের একটা স্ট্রেচারে একটা মৃতদেহ রাখা হয়েছে দেখলাম, কিন্তু এত সময় ধরে হাসপাতালে এসেছি একবারও তো দেখলাম না। এখন হঠাৎ করে কোথা থেকে আসলো? চাঁদের আলো পড়তে যেই মরদেহটাকে জীবন্ত মনে হচ্ছিল। এই ঘটনাটা ঘটার পর আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কোনোভাবে নিজের মনকে শান্ত করে এক দৌড় দিয়ে চলে গেলাম নিচতলায় গিয়ে যা দেখলাম তা দেখে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম একটা কালো ভয়ানক মানুষের মতো, কিন্তু সেটা ঠিক মানুষ নয়, শরীরের পাখির ন্যায় কালো পালক, যা একটি অপরটির সাথে ঘষা লেগে তীব্র খসখস শব্দ হচ্ছিল। আর উপস্থিতি বুঝতে পেরে ভয়ানক ওই প্রাণীটি আমাদের দিকে তেড়ে আসছে। নিজের জীবন বাঁচাতে আমি প্রাণপণ চেষ্টা করছি। মনের মধ্যে অজানা একটি ভয় জেগে বসেছে। বুঝতে পারছিলাম না এসব কি ঘটছে আমার সাথে। দৌড়াতে দৌড়াতে নিজের অজান্তে চলে এসেছি হাসপাতালের পেছনের দিকে। রাস্তার পাশের একটি ঘরে ঢুকে পড়লাম। ঢুকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। এক পলকের জন্য মনে হলো আজ বোধহয় আমার জীবনের শেষ দিন, যার শেষটা খুব ভয়ঙ্কর। হঠাৎ যেন সব নিশ্চুপ হয়ে গেছে। আমার জানা সব দোয়া কালাম পড়তে লাগলাম। কোথা থেকে এক ধরনের অস্বাভাবিক গোঙানির শব্দ আসতে শুরু করলো আমার কানে, আর একটা ফিস ফিস করে শব্দ। কেউ যেন বলছে, যত যাই করছো না কেন, আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে জঘন্যভাবে সে হাসছে। এভাবে কত সময় কেটে গেছে তার কোনো ধারণা নেই। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে হঠাৎ কানে ভেসে আসলো ফজরের আজান, আর ফিস ফিস শব্দে কেউ বলে উঠল, আজ আমি নাকি রক্ষা পেয়েছি। এই কথা শেষ হওয়ার সাথে সাথে দরজা খুলে গেল একা একা। সাথে সাথে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার আর কিছু মনে নেই। আমি জানি না কতক্ষণ অচেতন অবস্থায় ছিলাম। জ্ঞান ফেরার পর আমি আমার আব্বার কাছ থেকে জানতে পারলাম আমি প্রায় একদিন অচেতন ছিলাম। পরে আমি সেই হাসপাতালের দারোয়ানের কাছে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানাই। তখন দারোয়ান আমাকে বলল যে পরের দিন সকালে রাস্তার লোকজন আমাকে হাসপাতালের পাশে ডোম ঘরের পাশে জ্ঞান হারানো অবস্থায় পেয়েছিল। এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। বর্তমানে জুবায়ের ভালো আছে, কিন্তু এই ঘটনার কয়েক বছর পরে জুবায়েরের দাদু মারা যায়। আশা করি ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগবে। তারপরে তিনি তার নাম শেয়ার করেছেন, নাম মাহিম। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং টি শার্টের সাইজ দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের কাছেও এরকম ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠান। আমাদের ইমেইল হচ্ছে russell.booth.com@gmail.com। আপনারা ঘটনা পাঠাবেন, সেই অপেক্ষায় থাকলাম। চলে যাচ্ছি পরের ঘটনায়। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি মোহাম্মদ সবুজ। তো রাসেল ভাই আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লিসেনারতে প্লে করে শোনানোর অনুরোধ রইল। তো রাসেল ভাই বেশি না কথা বলে আমি চলে যাচ্ছি ঘটনাটি কালেক্ট করেছি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে। মূলত আমার খালাতো ভাইয়ের বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটে। তো বেশি না কথা বলে আমি চলে যাচ্ছি ঘটনায়। তিনি যেভাবে বলেছেন, মাঝরাতে দরজা করানোর শব্দে ঘুম ভেঙে গেল আমার। আমি বিরক্ত ভাব নিয়েই দরজা খুললাম। দরজা খুললেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আমার বন্ধু আকাশ একগাল হেসে বলল, দোষ অনেকদিন তোকে দেখি নাই, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথে কাটাবো। আকাশ আমার ছোট্ট কালের বন্ধু। আমরা একসাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধু মাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আসবে আমি ভাবতে পারিনি। না হলে
বন্ধুত্ব। তুই কি বাহিরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে আসবি? আকাশ না রে, আকাশ বলল, না রে দোস্ত, ঘরে আসবো না, চল বাহিরে থেকে ঘুরে আসে। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কি করে? কিছুদিন আগে তো সন্ধ্যার পরে তুই ভূতের ভয়ে বাসার বাহিরে হতি না। আকাশ বলল, এখন কি আর সেদিন আছে? চল বাহিরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল। আমি বললাম, আকাশ কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? আকাশ বল, আচ্ছা তোর হয়েছেটা কি বলতো? আসবার পর থেকেই চুপচাপ কেন? আকাশ বলল, মৃদু হেসে বলল, না এমনিতেই এখান থেকে ভাবছি একাই থাকবো। আমি বললাম, আবারও অবাক হয়ে গেলাম। অবাক হয়ে বললাম, একা থাকবো মানে? ভয় করছিল এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাহিরে কেন? বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? আকাশ বলল, না রে, বাহিরে করবে কেন? আর বাহির করবে কেন? বাহিরে আমি নিজেই বের হয়েছে। আমি বললাম, কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কান্না করছে, আমাকে একটু বলে দিয়ে আসবি? আম্মুকে বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছু বুঝছি না, কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। আকাশ বলল, না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, পরে আরেকদিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত? আম্মু খুব কান্নাকাটি করছে বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলাম। এখন রাতে 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি, তাও বলে দিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি কালাম্মাকে বলে দিয়ে আসছি আমার কাছে আছিস এবং ভালোই আছিস। আকাশ কিছু বলে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পরেই নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে তো রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অজরে দাঁড়ায় কাঁদছেন। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ, পুলিশ এসেছে, আকাশে লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশে তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আর আস্তে 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 বোধ শক্তি লোপ পাচ্ছে। আমি কি শুনেছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশে তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশে লাশটি পুলিশের গাড়িতে তো তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সব কিছুই দুলছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি। তো রাসেল ভাই, এ ছিল আমার খালাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। তো রাসেল ভাই, আরেকটি ঘটনা হচ্ছে রহমত মিয়ার সাথে মাছ ধরার ঘটনা। তো বেশি না কথা বলে চলে যেতে ঘটনায় যতই নাম ব্যবহার করেছে প্রত্যেকটা নাম ছদ্মনাম। তো ঘটনাটি ঘটে রহমত মিয়ার সাথে। রহমত মিয়া অনেক দিন হলো মাছ ধরে। নদীতে, খালে বিলে মাছ যারা ধরে তাদের সবারই কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে। রহমত মিয়ার সাথেও আছে এগুলো ঘটনা। তো রহমত মিয়ার জীবনে কোনো দিন ভয় পায় নাই এবং পাওয়ার সম্ভাবনাও কম। তো সেবার হিন্দু পাড়ার শ্মশানের পাশে নদীতে মাছ ধরতে যায়। লক্ষ্মীনন্দর এতবার ডাকার পরও তার দিকে ফিরে না তাকিয়ে দিব্যি মাছ ধরে বাড়িতে ফিরে এসেছে।
লক্ষ্মীনন্দ রহমত মিয়ার বন্ধু লক্ষ্য ছিল, যাকে গত বছর ওই শ্মশানে পোড়ানো হয়েছিল। এখন ছিটে ফোটাও অনেকে ঘটনাই রয়েছে রহমত মিয়ার জীবনে ঘটেছে, কিন্তু কোনোদিন ভয় তো দূরের থাক, তার বুক কেঁপেনি পর্যন্ত। কটকার খালের কথা অনেকে শুনেছেন রহমত মিয়া, সেখানে নাকি বড় বড় মাছ পাওয়া যায়, তবে দিনের বেলা চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায়। কিন্তু ওই খালের বেশে দুর্নামও আছে, আজ পর্যন্ত নাকি ওই খালে কেউ রাতে মাছ ধরতে যেয়ে ফিরে আসেনি। কিন্তু রহমত মিয়ার এতে কিছুই যায় আসে না, এসব তার কাছে শুধুই গল্প। তবুও তার বউ যখন শুনলো রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে, ঠিক করেছে সে সাধলো। তাকে যখন কিছুতেই বোঝাতে পারলো না রহমত মিয়া, তখন সে বলল, ঠিক আছে, আমি সাথে কাউকে নিয়ে যাব, একা যাব না। কিন্তু ওই তোল্লাটে এমন কেউ যে নাই কটকার খালে তার সাথে যাওয়ার মতো। তার রহমত মিয়া একটু পরেই টের পেল যাকেই বলে সেই দূরে পালায়। জিদে চেপে যায় রহমত মিয়ার, সিদ্ধান্ত নেওয়া সেই একাই যাবে আজ রাতে। বউকে কিছু না জানিয়ে জাল আর বইটা নিয়েই রাতে অনুমানিক 10টার দিকে বের হয়ে গড় থেকে। তো রাসেল ভাই, গ্রামে 10টা মানেই অনেক রাত, তো ওই রাতেই 10টা বাজে রহমত মিয়া ঘর থেকে বার হয় নৌকা নিয়ে। ততক্ষণে সারা গ্রামে ঘুমে বিভোর চারিদিকে কি নিদারুণ নিস্তব্ধতা। তার মাঝে একা একা রহমত মিয়া হেঁটে চলেছে নদীর দিকে, একটুও বুকে কাঁপে না তার। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বইটা বাওয়া শুরু করে সে। গন্তব্যে কটকার খাল সামনে দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদীর ডানে ওই বামে দুদিকে বাঁক নিয়েছে। বামে গেলে কটকার খাল আর ডানে বউবাজার, বামে এক কটকার খাল ছাড়া আর কিছুই নাই থাকা। ওই দিকে লোকজনের যাতায়াত কম। বাঁকে প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া, এমন সময় দেখলো হঠাৎ আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে আসছে। সে একটু অবাক হলো, এত রাতে আবার কে নৌকা করে, কোথায় যাচ্ছে? জোরে ডাক দিল, কে? ওই মাঝি, কই যাস? ওপাশ থেকে বাঙ্গা গলায় মাঝির নিস্তব্ধ কণ্ঠ ভেসে আসলো। তার শব্দ তার কাছে ফিরে আসলো রহমত মিয়ার কাছে। মাছ ধরতেই কটকার খালে এসেছে রহমত মিয়া, উত্তর শুনে মনে মনে খুশি হয় রহমত মিয়া। যাক, একজন সঙ্গী তবুও পাওয়া গেল। আবারও জোরে ডাক দিলেন রহমত মিয়া, জোরে চিৎকার দিয়ে বললেন, চল এক লগে যাই। কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না। মাঝি নিঃশব্দে বইটা বেয়ে যাচ্ছে। বোকা রহমত মিয়া একেবারও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বইটা যাওয়ার কি সম্ভব। বাঘ গড়ে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারে মাঝি নৌকা খুঁজতেই চোখ পড়ে নৌকা। মাঝির দিকে তাকাতেই দেখতে পায় শুধু সাদা চাদর, যা দিয়ে ওই গরমের মধ্যে কেন মাঝি মাথা জড়ায় রেখেছে। বোধগম্য হয়ে না রহমত মিয়ার, আর কোনো কথা না বলে জল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তব্ধতার মাঝে শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওইদিকে মাঝি যে
যেই ঠায় বসে আছে রহমত মিয়ার দিকে কটকট করে চোখ তাকিয়ে তো খেয়াল কর তাকিয়ে তা খেয়াল করে না রহমত মিয়া। দুইবার জাল ওঠানোর পরে বার বার জালে জোরে টান অনুভব করে রহমত মিয়া। কোনো বড় মাছ ধরা পড়লো নাকি ভেবে ব্যস্ত হয়ে পড়েছে রহমত মিয়া। কিন্তু এমন কি বড় মাছ যে টেনে যেন উঠাতে পারছে না সে। মাঝিকে ডাকার জন্য পিছনে তাকাতে গিয়ে দেখে মাঝি ঠিকই তার পিছনে দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে রহমত মিয়ার। সে তো মাঝিকে ডাকে নাই, তাহলে মাঝি বুঝলো কিভাবে সে রহমত মিয়া ডাকবে সে কি করে জানলো? অনেক কষ্ট মাথায় ঘুরলো রহমত মিয়ার। মাঝে কে কিছুই জেগে জিজ্ঞাসা করে না, শুধু তাকে ভালোভাবে দেখার চেষ্টা করে লোকটা পাগল নাকি, মাথাও চাদর ডেকে রেখেছে কেন? ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় না রহমত মিয়ার কাছে। মাঝিকে বলে হাত লাগাও, মাঝি মনে হয় বড় মাছ। মাঝি রহমত মিয়ার দিকে না তাকিয়েই এক টানে জাল উঠায় নৌকায়। রহমত মিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে পারলো না আর এত ভারী জিনিসটা মাঝি একাই কিভাবে তুললো। জাল তুলে দিয়ে মাঝি চুপচাপ বসে পড়ে পাটাতনের উপরে। রহমত মিয়া এতক্ষণ মাঝির দিকে তাকিয়েছিল, এবার জালের দিকে তাকিয়ে আরেকে দফা তার চোখ বড় বড় হয়ে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে জালের মাছের বদলে সাদা কাপড়ে কাদা গুঁড়া মোড়া লাশের মতো একটা বস্তা। এ কি ঝামেলা? রহমত মিয়া ভাবতে থাকে, কেউ আসে না এখানে? লাশটা খুলে দেখার ইচ্ছে হয় তার। আর কিছু না ভেবেই লাশের মাথা আন্দাজ করে কাপড় খোলা শুরু করে রহমত মিয়া। খুলে আবছা আলোয় একটা মুখ দেখতে পায় সে। পাশে কেউ এসে দাঁড়িয়েছে বুঝে সেই দিকে তাকায় রহমত মিয়া। মাঝিকে দেখতে পায়, মুখ থেকে চাদর সরিয়ে ফেলেছে মাঝি, আর রহমত মিয়ার দিকে তাকিয়ে হাসছে মাঝি। ভারী রাগ হয় রহমত মিয়ার। মাঝির দিকে থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে তাকায় সে। কিন্তু একই লাশ চোখ মেলল কিভাবে? দুইটা হলুদ চোখ বড় বড় তাকিয়ে আছে রহমত মিয়ার দিকে। লাশটা ভারী রাগ হয় রহমত মিয়ার। সেই সাথে বুকটাও একটু জানি কেঁপে উঠেছে। দুইটা হলুদ চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকা লাশটার চেহারা হুবহু মাঝির মতো। জোরে শব্দ করে হাসতে থাকা দুইজন একই চেহারার মানুষের কাছ থেকে পালায় যেতে চায় সে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার শরীর বেঁধে রেখেছে যেন। জ্ঞান হারায় রহমত মিয়া। গ্রাম তার আর ফেরা হয় না।